গুলিনবাড়ি বা জিবি সিনড্রোমের উপসর্গ নিয়ে অসুস্থ গুড়াপের এক পৌরের মৃত্যু হলো কলকাতার হাসপাতালে। সতীনাথ লোহার নামে বয়স 48-এর ওই পৌরের উপসর্গ দেখে গুলিনবাড়ি হতে পারে বলেই সন্দেহ ছিল চিকিৎসক শুভ্র ভট্টাচার্যের। তার প্রেসক্রিপশনে তিনি লেখেন সে কথা, যদিও মৃতের পরিবার মনে করছে তেমন কিছুই নয়। চিকিৎসক জানান, যখন অসুস্থ হয়ে আসেন তখন দেখি তার হাত পা একেবারেই অসাড়। তাদের পরিবারের কথা অনুযায়ী ব্যক্তিটির 1 সপ্তাহ আগেই ডায়রিয়া হয়, তখন নিজেরা ওষুধ কিনে খান। ডায়রিয়া ঠিক হয়ে যাওয়ার একদিন পর থেকেই তার হাত পা ঠিকঠাক কাজ করছিল না। তারপর থেকেই অসুস্থতা আরো বাড়তে থাকে। ওনার স্ট্রোক হয়েছে ভেবেই ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন, সেখান থেকে কলকাতায় রেফার করে। যাবার পথে আমার কাছে আসেন এবং রোগীকে দেখে এবং পরিবারের লোকেদের কথা শুনে মনে হয়েছে এটা গুলিনবাড়ি সিনড্রোম বা জিবিবিএস হলেও হতে পারে। কলকাতায় পাঠাবার সময় রোগীর যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এখান থেকেই একটা আইসিইউ অ্যাম্বুলেন্স জোগাড় করে ওই রোগীকে কলকাতায় পাঠানো হয়। চিকিৎসক আরও জানান যে ওনার দুটো হাত পা পড়ে গিয়েছিল একেবারে, ঠোঁট একদিকে বেঁকে গিয়েছিল, এছাড়াও ঘাড় সোজা করতে পারছিলেন না এবং যখন ওনাকে হাসপাতালে পাঠানো হচ্ছিল তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপরেই তার প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং তারপরেই তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালেও পাঠানো হয়। মৃতের পরিবার তার ভাইপো ধীমান লোহার জানান যে জেঠু ট্রাক্টর চালাতেন, কয়েকদিন অসুস্থ ছিলেন এবং ডায়রিয়া হওয়ার পরই ওষুধ কিনে খান। ঠিক হয়ে গিয়েছিল বটে, তবে হঠাৎ কাল থেকে বাড়াবাড়ি শুরু হয় এবং হাত পাও পড়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়, তখনই ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয় আজকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি সেই পৌরকে। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান যে পরীক্ষা না হলে বলা সম্ভব না যে গুলিনবাড়ি হয়েছিল কিনা। জ্বর, শ্বাসকষ্ট, হাত পা অসাড় হয়ে যাওয়া উপসর্গ হতেই পারে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমার নাম ডক্টর শুভ্র ভট্টাচার্য। আমি ধনিয়াখালী গ্রামে প্র্যাকটিস করি। আমি সকালবেলা যখন প্র্যাকটিস করছিলাম, একজন মানুষ এলেন, তার 2 হাত পা পড়ে গেছে। উনি গাড়ি করে এলেন। ওনার বাড়ির লোক খুবই আশঙ্কাজনকভাবে আমার কাছে নিয়ে এলেন, কারণ ওনারা যাচ্ছিলেন বড় হাসপাতালে, যেহেতু এখানকার হাসপাতাল থেকে রেফার করেছে। মাঝখানে আমার চেম্বার পড়ে বলে ওনারা এসছেন এবং আমার কাছে আসার পরে আমি দেখলাম সেই মানুষটির বাড়ির লোক আমাকে যে তাদের হিস্ট্রি দিল, সেই ক্লিনিক্যাল হিস্ট্রি অনুযায়ী মানুষটির প্রায় 1 সপ্তাহ আগে একটা ডায়রিয়ার মতো একটা সিনড্রোম ছিল, পাতলা পায়খানা হচ্ছিল ওনাদের মতে। এবং তারপর ওনারা হয়তো নিজে কিছু মেডিকেশন খেয়ে, ডাক্তার না দেখিয়ে নিজে কিছু সেলফ মেডিকেশন করার পরে ডায়রিয়াটা ঠিক হয়ে যায়। এবং যেদিন ডায়রিয়াটা ঠিক হয়ে যায় তার নাকি 3 থেকে 4 দিন পরে ওনাদের হঠাৎ দেখতে পান যে হাঁটতে অসুবিধা হচ্ছে, মানুষটির পায়ে হাঁটতে পারছে না। সেই সন্ধ্যেবেলা থেকে দেখতে পান যে ওনার হাতে বল পাচ্ছেন না এবং তারপরের দিন সকালে উঠে দেখতে পান ওনার হাত পা কোনোটাই কোনোভাবে কাজ করছে না। তা ওনারা স্ট্রোক ভেবে হাসপাতালে নিয়ে আসেন, আমাদের গ্রামীণ হাসপাতালে, ধনিয়াখালী হাসপাতালে। তো সেখান থেকে ওনারা সাময়িক যা যা ট্রিটমেন্ট করা সেই সমস্ত ট্রিটমেন্ট করে বড় জায়গাতে রেফার করেন। ওনারা বড় জায়গাতে যাওয়ার সময় উনি আমার কাছে আসেন এবং এই ক্লিনিক্যাল হিস্ট্রিটা, পার্টিকুলারলি এই যে ডায়রিয়া, তারপরে যে এই কোয়াড্রাপ্যারেসিস মানে হচ্ছে 4টি হাত পায়ের একটা প্যারালিসিস। তো এই হিস্ট্রিটা থেকে আমার মনে হলো গুলিয়ানবাড়ি সিনড্রোম হলেও হতে পারে। এবং তারপরে ওনারা সিটি স্ক্যান করিয়েছিলেন। সিটি স্ক্যানের যে প্রফেশনাল রিপোর্ট যেটা আমার হাতে এসে পড়ে, সেটা দেখতে পাওয়া যায় সেই সিটি স্ক্যানের রিপোর্টে কোনো রকমের নিউরোলজিক্যাল ডেফিসিট অ্যাজ পার দ্য সিটি স্ক্যান প্লেন সিটি নেই, বা কোনো রকম লিসন নেই, বা কোনো রকম ইনফ্রাক্ট নেই, বা কোনো রকমের মাস কোনো কিছু নেই, পাওয়া যায়নি। তো সেইটা দেখে আরো সন্দেহ হয় যে যেহেতু এটা অ্যাসেন্ডিং প্যারালিসিস, নিচের দিক থেকে আস্তে আস্তে উপর দিকে উঠছে, একটা ডায়রিয়ার হিস্ট্রি আছে, তো আমার মনে হলো যে এটা গুলিয়ানবাড়ি সিনড্রোম হলেও হওয়ার চান্স অনেকটাই বেশি। তাছাড়া এখনো অনেক রক্ত পরীক্ষা আছে, সুষুষ্ণস কাণ্ড থেকে রস নিয়ে পরীক্ষা করা আছে, এমআরআই করার আছে, কারণ অন্যান্য আরো অনেক নিউরোলজিক্যাল ডেফিসিট হয়। তো সেগুলো থেকে আলাদা করে এটা ট্রিটমেন্ট করতে হবে, যেটা একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতালেই সবচেয়ে ভালো সম্ভব। তো আমি পেশেন্টটিকে বুঝিয়ে, পেশেন্টের বাড়ির লোককে শান্ত করে ওনাদেরকে বড় হাসপাতালে, কলকাতা, বর্ধমান, ওনাদেরকে বলা হয়। ওনাদের আবার আইসিইউ একটা অ্যাম্বুলেন্স জোগাড় করা হয়, করে নেওয়ার পরে ওনারা যান। এবং যেটা দেখতে পাওয়া গেল, উনি থাকাকালীনই হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্ট খুবই বেশি। আমি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে যেটুকু পেয়েছিলাম, ওনার কোনো রিফ্লেক্সই সেভাবে আমার এক্সামিনেশন করার সময়ে কোনো রকম কোনো রিফ্লেক্সই কিন্তু পাওয়া যাচ্ছিল না।
এবং খুবই কম পাওয়া গেলেও সেটা খুবই কম, এবং সেই কারণে আমার জিবিএস প্রভিশনাল ডায়াগনোসিস আমি করলাম, এবং করার পরে আমি ওনাকে বড় হাসপাতালে যাওয়ার জন্য রেফারও করেছি। ওনারা আমার সাথে বাই ফোন টাচে আছেন বাড়ির লোকেরা, তো ওনারা মোটামুটি পৌঁছে বা ভর্তি করতে পারলে ওনারা আমাকে জানাচ্ছেন, এবং আশা করছি ওনার সুস্থতা তাড়াতাড়ি চলে আসুক। কোথায় গেছেন মানে মেডিকেল কলেজ? যেটুকু জানতে পারলাম ওনারা কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ কলকাতাতেই গেছেন। কি থেকে ওনার হয়েছে এই ধরনের ঘটনাটা মনে হতে? দেখুন, এই যে জিবিএস বা গুলেনবার্গ সিনড্রোম, এটা এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার। মানে আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো যখন আমাদের একটা নার্ভের কভারিং থাকে মায়েলিন সিদ বলে, সেইটাকে যখন এফেক্ট করা শুরু করে দেয়, তখন কিন্তু এই জিবিএস সিনড্রোম হয়। এটা রেয়ার সিনড্রোম হলো, এটা আমরা বহু বছর থেকে পড়ে আসছি। এবার উনি যে ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়ার যে ব্যাকটেরিয়া, যেমন ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি বলে একটি ব্যাকটেরিয়া আছে, এবং আরো ইনফ্লুয়েঞ্জা বা অনেক কিছুই আছে, তার এগেইনস্টে যখন যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিগুলো নিজের কাজ শেষ করে ফেলার পরে ওনাদের মনে হয়েছে মানে কিছু একটা কারণে, এনভায়রনমেন্টাল কারণ হতে পারে, কোনোভাবে ট্রিগার হয়ে ওই অ্যান্টিবডিগুলো সোজাসুজি গিয়ে নার্ভে এফেক্ট করে ওই মাইলিন সিদটাকে ভেঙে দিয়েছে, যার ফলে জিবিএস সিনড্রোম হয়। এবার এনার ক্ষেত্রে যেহেতু একটা ডায়রিয়ার হিস্ট্রি আছে, তাছাড়া এটা নিচের দিক থেকে উপর দিকে ওঠে প্যারালিসিসটা, ওনার পায়ে হয়, তারপর ওনার হাতে হয়, তো সেই কারণে, এবং যেহেতু সিটি স্ক্যানে কোনো রকম আমি অন্যরকম লিসেন বা অন্য কিছু পাইনি প্রভিশনালি, তাই আমি ডায়াগনোসিস করেছি এটা জিবিএস। তো এটা মোটামুটি কি কারণে হয়, এটা একটি অটো ইমিউন ডিসঅর্ডার। মানুষ থেকে মানুষের সংক্রমণটা খুবই কম, কিন্তু কন্টামিনেটেড খাবার, যেখানে ওই ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি টাইপের ব্যাকটেরিয়াগুলি থাকে, যেমন আনপাস্টুরাইজ মিল্ক বা মনে করুন মিট, আনকুকড চিকেন, মানে আনকুকড প্রোডাক্ট খুব বেশি যদি কেউ কনজাম করে, সেক্ষেত্রে কিন্তু একটা বা মানে একদম আনহাইজেনিক হাতে যদি খাবার খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এইটা সংক্রমণ হতে পারে। আর কি কি সিনড্রোম ছিল? মানে শুধুই হাত পা পড়ে যাওয়া? দুটো হাত পা পড়ে গেছিল, এবং ওনার মুখ ফেসিয়াল একটা প্যারালিসিস আসার মতো এসেও গেছিল, মানে ওনার ঠোঁটটা একদিকে বেঁকে যাচ্ছে, উনি ঘাটটা সোজা করতে পারছেন না, এবং তার সাথে উনি যখন যাচ্ছেন, যখন নার্সিংহোমে মানে হাসপাতালের দিকে রওনা দিচ্ছেন, সেই সময় ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ওনার আমাকে ডুওলিন বুডিকর্ড নেবুলাইজেশন করতে হয়, এবং উনি তখন সেই অবস্থাতেই উনি আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে পাঠানো হয়েছে। হাত পা দুটোই কাজ করছিল না? দুটো হাত পা, উপরে 2 হাত পা এবং নিচে 2 হাত পা কোনোটাই কাজ করছিল না। যেহেতু এটা সিমেট্রিক্যাল এবং অ্যাসেন্ডিং প্যারালিসিস হিসেবে দেখা যায়, তাই এটা জিবিএস হলেও হতে পারে, এটাই সাসপেক্ট করছেন। মানুষের কতটা ভয়ের কারণ আছে এটা নিয়ে? দেখুন, আনহাইজিনিক ভাবে ফুড খেলে যে কোনো ডিজিজ হতে পারে। 3টে মানুষ সচেতনতা অবশ্যই দরকার। এক, সেলফ মেডিকেশন শুড বি স্টপড। মানে আমার কিছু হলেই আমি দোকানে গিয়ে বা নিজে থেকে নিজে ডাক্তারি করে বা গুগলের কাছ থেকে জেনে নিয়ে ওষুধ খাওয়াটাই সেলফ মেডিকেশনের জন্য অনেক প্রবলেম হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, আনহাইজেনিক ভাবে কোনো খাবারই উচিত না, স্ট্রিট ফুড হোক বা বাড়ির ফুড হোক, এটা কিন্তু 2 জায়গা থেকেই হতে পারে। এবং 3 নম্বর, আনকুকড ফুড যতটা পারবে এড়িয়ে যাওয়া উচিত। এবং হিউম্যান টু হিউম্যান যেহেতু ট্রান্সফারটা অনেকটাই কম বা হয় না বললেই চলে, সেক্ষেত্রে মানুষের ভয় নয়, সচেতনতা দরকার। আসলে জ্বর হয়েছিল, তারপরে কদিন হাত পা গুলো লেটিয়ে যাচ্ছিল, পায়খানা বমিটা হয়েছিল। কদিন আগে? পরশু করে হয়েছে তো, 3 দিন 4 দিন আগে। এই ব্যাপার দিয়ে কালকে যেন শরীরটা নেতিয়ে পড়েছিল, একবারে হাত পা গুলো লেলিয়ে পড়ছিল। তারপরে বলতি তখন হসপিটালে তুলে নিয়ে গেল। তারপরেই তো এই তো ব্যাপার শুনছি। ও সকালবেলায় বললো যে ভালো হয়ে গেছে, ফিরিয়ে দেবে। কবে হসপিটালে নিয়ে গেছে? কালকে গতকাল এইরকম টাইম। হসপিটালে কি ভর্তি ছিল? হ্যাঁ নিয়ে গেছিল, ভর্তি করেছিল। গতকাল ভর্তি ছিল? হ্যাঁ। তারপর আজকে বললো সকালবেলা চলে আসবে। আচ্ছা। তারপরে আবার শোনা যাচ্ছে কিছুক্ষণ পরে যে ওকে ট্রান্সফার করেছে, ইয়ে করছে, শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা। দিয়ে এইটার জন্যই নিয়ে গেল। দিয়ে এখন তারপরে কি শুনলেন? আর কিছু এখনো শোনা হয়নি। তারপরে এখন শোনা যাচ্ছে যে মারা গেছে। বাড়ির লোক বললো? হ্যাঁ। কে কে গেছে ওর সঙ্গে? কে গেছে আমি তাও জানি না, আমরা পাড়া প্রতিবাসী তো। এটুকু শুনেছেন? হ্যাঁ, এইটুকুনি শুনেছি। আর এমনি কি রোগ বলছে? এটা একটা অন্য ধরনের রোগ, এটা কোনোদিন আগে দেখা যায়নি। না জিবিএস এরকম একটা রোগ সাসপেক্ট করছে ডাক্তার, কি বলবেন এটা? কিছু জানেন? কি জানি। হ্যাঁ। ও কি নাম আপনার? আমার নাম রেণুকা দা।
ওনার হয়েছিল যে 2 দিন ধরে পায়খানা হয়, তাতে করে উনি এই ফার্মেসি থেকে ওষুধ খায়, ওষুধ খেয়ে পায়খানাটা ধরে যাওয়াতে উনি তার পরের দিনকে দুপুরবেলা কাজ বাজ সবই করার পর থেকে দুপুর থেকে পায়ের ব্যালেন্স রাখতে পারে না। হঠাৎ আমাদেরকে ডেকে উনি বলেন যে আমাকে হসপিটাল নিয়েছো। আমরা হসপিটাল নিয়ে যাতে ধনেখালি হসপিটালে আমরা নিয়ে যাই। ওখানে ডাক্তার দেখেন, ডাক্তার ইঞ্জেকশন ওষুধ সবই করেন, একদিন রেখেও দেন। তারপরের দিন আজকে সকালবেলায় ডাক্তার রেফার করার পরে আমরা ওনাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় নিয়ে গিয়ে ওখানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই ওনার হাত ছোট্ট হয় খুব, হতে ডাক্তারও দেখেন, দেখে সঙ্গে উনি তো রেফার করলো কেন এখান থেকে? রেফার করলো বলতে ওনার তো অবস্থা খুবই খারাপ দেখে ডাক্তাররা রেফার করেছে। মানে মধ্যখানে আর কোথাও দেখিয়েছিলেন একটা চিকিৎসক? হ্যাঁ, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। আমাকে জিজ্ঞেস করতে সিটি স্ক্যান কোথায় করাবে, ডাক্তারবাবু উনি নিজেই করে দিলেন যে ওখানে চলে যাও, নিজেই লিখে দিলেন কলকাতা যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। আমরা তারপর তোমরা যখন ওখানে নিয়ে গেলে তখন কি বললো চিকিৎসক? মানে কলকাতায় যখন নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখলেন, দেখে ইঞ্জেকশন ওষুধ সবই করার ক্ষেত্রে মিনিট 5 জ্ঞান থাকে, তারপর ওখানে মারা যায়, ওখানে ছেড়ে দেয়, তাই তো? এমনি ধরুন ডাক্তাররা একটা সাসপেক্ট করছিল যে জিবিএস এক ধরনের মানে রোগ যেটা হতে পারে, মানে এটা না ওসব কোনো কিছু নেই। মানে ওনার সিনড্রোম ছিল, শ্বাসকষ্ট থেকে সিনড্রোম থেকে হয়, শ্বাসকষ্ট ছিল, আবার গাড়িটা ধরতে যেত, তাই তো? আনার এই কেসটা হয়। শরীর ওনার অনেকদিন ধরেই খারাপ হয়, একটু ভালো ছিল, কাজ করছিল, আবার হঠাৎ এরকম হয়, ক্ষতি এখন বাড়াবে। এমনি কি কাজ করতো? ট্র্যাক্টর চালাতো, গাড়ি ফাড়ি চালাতো, দিনমজুর খাতো। আচ্ছা, এমনি শারীরিক অসুস্থতা ছিল? অসুস্থতা ছিল। আর হসপিটালে ভর্তি হয়েছিল কবে? হসপিটালে কালকে গতকাল স্ক্যানও গতকাল হয়েছিল? গতকাল স্ক্যান হয়নি, আজকে সকালে স্ক্যানটা হয়। আচ্ছা, তারপরেই কি ডাক্তাররা রেফার করে? তোমরা রিপোর্টও তো পাওনি? রিপোর্ট বলতে স্ক্যানে ডাক্তারবাবু ওখানে যখন রেফার করে, আমরা বাইরে এসে আমাদেরকে বলেছিল ওখানে তো সিটি স্ক্যান হয় না, তাতে করে আমাদেরকে বলেছিল বাইরে থেকে করে নিতে। আমরা সেই কারণে ওই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করি, ওনার সাথে চেনা পরিচয়, ওনার সাথে যোগাযোগ করে উনিই বলেন যে মেডি লাইনে গিয়ে সিটি স্ক্যান করতে। ওখানে সিটি স্ক্যান করার পরেই ওই ডাক্তারবাবুকে দেখাতে, ডাক্তারবাবু যখন দেখেন যে খুবই অবস্থা ওরকম, তখন উনি নিজেই বলেন যে কলকাতা মেডিকেলে আমার চেনা পরিচয়, উনি ইয়ে করে। ওটা কে বললো? হসপিটালের ডাক্তার? ডাক্তারই বলেছে। আচ্ছা, কোন ডাক্তার বলেছিলেন? ইঞ্জিনিয়ারিং ডাক্তার শুভ্র, কি বললেন? শুভ্র ভট্টাচার্য। তারপর উনি লিখে দিলেন? উনি লিখে দিলেন। আপনার নাম? আপনার নাম? আমার নাম ধীমান লোহার। হ্যাঁ, ধীমান লোহার। ধীমান লোহার কে হয় আপনার? আমার জেঠু হয়।